গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা প্রধান উপদেষ্টার। নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। নিহতের মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গ্রেফতার। কিছুক্ষণ পর তোলা হবে আদালতে। হত্যা মামলায় আবারও 5 দিনের রিমান্ডে সালমান, আনিস, সাদেক ও জিয়াউল। সরকার পতনের পর অবৈধভাবে ভারতে পালাচ্ছে অনেক অপরাধী। 1 সপ্তাহে বেনাপোল ইমিগ্রেশন থেকে 3 জন আটক। অসাধু কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ। এবং বরিশালে বিদ্যুতের অ্যানালগ মিটারেই আস্থা গ্রাহকদের। প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্তে ক্ষোভ। বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি। কিছুই করার নেই বলছে কর্তৃপক্ষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সাধারণ নাগরিকদের সুরক্ষায় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। সকালে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ কনভেনশনে স্বাক্ষর করেন। একে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ প্রশংসনীয়। গত 16 বছরে বাংলাদেশের মানুষের এক আতঙ্কের নাম গুম খুন। বরাবরই গুমের ঘটনা এক অমীমাংসিত রহস্যে ঘেরা। ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যথেচ্ছ ব্যবহার করে শেখ হাসিনা সরকার। 5 আগস্ট পতনের পর একে একে প্রকাশ পেতে থাকে আয়নাঘরের লোমহর্ষক কাহিনী। গত 16 বছরের র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এবার জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক সনদে সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সই করার সময় বিষয়টিকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের এমন নৃশংসতার বিচারের উদ্যোগ প্রশংসনীয়। এটি দীর্ঘদিন মানবাধিকার কর্মীদের এবং দেশবাসীর একটা চাওয়া ছিল। মানুষের ভিতরে সন্দেহ ছিল, শঙ্কা ছিল, ভয় ছিল, এবং কখনো কখনো আমরা দেখেছি যে সরকার যারা পরিচালনা করেন তাদের মানে ক্ষমতাকে নিরঙ্কুশ রাখার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। তাদের মতে, হাসিনা সরকার এই সনদে স্বাক্ষর করলে আন্তর্জাতিক চাপে পড়ত। এ কারণেই তারা এড়িয়ে যেত। এই স্বাক্ষরের মাধ্যমে বিচার কাজে প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তাও পাবে বাংলাদেশ। বিগত সরকার 15 বছর একটানা ক্ষমতায় থাকার পরও তারা কিন্তু এই সনদে স্বাক্ষর করেননি। কারণ এই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আলোকে আসতে হতো তাকে। দেশের আইন কানুনকে সংশোধন করতে হতো, কোনো ক্ষেত্রে নতুন আইন তৈরি করতে হতো। আয়নাঘর থেকে যারা ছাড়া পেয়েছেন তাদের মতে অনেককেই গুমের পর খুন করা হয়েছে। সব মিলিয়ে আটকে রাখা ও খুন হওয়া প্রকৃত সংখ্যা এখনো অজানা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চরম দেখা দিয়েছে নানা রোগবালাই। কোথাও কোথাও পানি নামতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে বুড়িচঙ্গে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে প্রবেশ করে। একই সঙ্গে ফেনীর বন্যার পানীয় যোগ হয়। এতে জেলার 17টি উপজেলার মধ্যে 14টি প্লাবিত হয়। সপ্তাহখানেক ধরে প্রায় 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। বানের পানিতে এখন পর্যন্ত জেলায় 15 জনের মৃত্যু হয়। কয়েকদিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার পর বৃহস্পতিবার নোয়াখালীতে ঝলমলে রোদ উঠলেও বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। জেলার 1069টি আশ্রয় কেন্দ্রে 2,20,000 মানুষ আশ্রয় নিলেও প্রত্যন্ত এলাকা পানিতে তলিয়ে পানিবন্দী হয়ে আছেন 20 লাখের বেশি মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে, দেখা দিয়েছে নানা রোগ। প্রভাবশালী প্রশাসনের সহায়তায় অবৈধভাবে খাল দখলে পানি সহজেই নামছে না বলে অভিযোগ এলাকাবাসীর। সবকিছু পানির নিচে তলায় গেছে। এখন রান্না বান্না করতে পারতেছি না, খাওয়া দাওয়া নাই। মাছ পালাইছি, প্রায় 2.5 লক্ষ টাকার মাছ চলে গেছে। সবই পানির ভিতরে ডুবুন না। আমি এখন খুবই কষ্টে জীবনযাপন করতেছি। রাঙ্গামাটিতে কমতে শুরু করেছে বানের পানি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এবারে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি ও মৎস্য খাত। কৃষি বিভাগের তথ্য বলছে, জেলায় তলিয়ে গেছে 2100 হেক্টর ফসলি জমি, যার আর্থিক ক্ষতি প্রায় 44 কোটি টাকা। 100 পুকুর সহ মোট প্রায় 130 হেক্টর জমির মাছ বানের পানিতে ভেসে গেছে। সেখানে ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা। লাবিব হাসান, সময় সংবাদ।
বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি লক্ষ্মীপুর, নোয়াখালী আর ফেনীর বানভাসী মানুষের। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ভেসে যাওয়া ফসলি জমি আর মাছের ঘেরের কাজ আবারও শুরু করতে তারা চাইছেন সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা। লক্ষ্মীপুরের অসংখ্য আশ্রয় কেন্দ্রের মধ্যে এই একটি আশ্রয় কেন্দ্র মান্দারী জাদোয়া এই সরকারি উচ্চ বিদ্যালয়টি। এখানে অন্তত 125টি পরিবার আছে এবং এই 125টি পরিবারের প্রায় 650 সদস্য এই কেন্দ্র এবং এর পাশে আরও 3টি উপকেন্দ্র আছে, 3টি উপকেন্দ্র মিলিয়ে আছে। এখানকার যে সকল মানুষ রয়েছেন যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন তারা খুব বাধ্য হয়ে তারা অনেক দুর্গত অবস্থায় থাকার প্রেক্ষিতে এখানে তারা এসেছেন, কিন্তু এখানে আসার পরে এখন তারা ভালো আছেন। এখানে তাদের যে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া ঠিকভাবে চলছে, সুপেয় পানি তারা পাচ্ছেন এবং তাদের অন্যান্য যে ব্যবস্থাপনা সেটিও ভালো। কিন্তু তারা বলছেন যে ওষুধপত্রের যে বিষয়টি সেটির আসলে সংকট রয়েছে। কাজেই সরকারি বেসরকারি সব সংস্থার কাছে তারা অনুরোধ জানিয়েছেন তাদের নিয়মিত যে ওষুধ প্রয়োজন সেই ওষুধগুলো যেন দেয়া হয়। তারা দেয় না, খাই নাস্তা দেয়, হাজুদের দেয় খাই। নাস্তা দুপুরে ভাত বা খিচুড়ি, রাত্রে হয়তো বা খিচুড়ি না হয় শুকনো খাওয়ার, এইভাবেই আমরা এদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছি। অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের মাছের ঘের থেকে মাছ পালিয়ে গেছে। কাজেই পুনরায় কিভাবে ঘুরে দাঁড়াবেন তারা তা নিয়ে আশঙ্কায় আছেন। অনেকে বলছেন তারা যে কৃষি জমিতে কাজ করতেন সে কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে। কাজেই কিভাবেই বা আবার কৃষি জমিতে কাজ করবেন এবং আগামীবার বা এরপরে কিভাবে তারা তাদের সংসার চালাবেন, সব মিলিয়ে বড় ধরনের শঙ্কা কাজ করছে তাদের মধ্যে। রুজি রোজগারের কোনো ব্যবস্থা নেই, দাঁড় অনেক পুরা লন্ঠন আছে, মাছের পজেট উপরে আদারের দাম বাড়তি, সব তো শেষ। 2 থেকে 2.5 লাখ টাকার মাছ ছিল, এগুলো বাসি গেছিল, মানে কোনো দিকে ইয়ে করতে পারি নাই, রোকাইতে পারি নাই, চলে গেছিল। সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন দেখেছে আমাদেরকে কিছু ক্ষতিপূরণ যদি দেয় তাহলে আমরা আবারও পুনরায় মাছের চাষ করতে পারি। শুধু এই আশ্রয় কেন্দ্র নয়, লক্ষ্মীপুরে, নোয়াখালীতে, ফেনীতে যেখানে যত আশ্রয় কেন্দ্র আছে ঘুরে ফিরে সব আশ্রয় কেন্দ্রের চিত্র প্রায় একই। লক্ষ্মীপুরের মান্দারী ইউনিয়নের জাদোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। ফেনীর পরশুরামে কালিকাপুর সীমান্তে নিজেদের অংশের বাঁধ কেটে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ অংশেও কাটার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটে। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ কাটার কারণেই সিলোনিয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয় বহু গ্রাম। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফেনীর মুহুরী নদীর মুহুরী চরে এবং ভারত বাংলাদেশের একদম 0 পয়েন্টে। আমার ডানে রয়েছে ভারত এবং আমার ঠিক বাম অংশে বাংলাদেশ অংশ। আমার পিছনে রয়েছে ভারতের বিলোনিয়া, যে নদীর ওপারেই সেই বিলোনিয়া পৌর শহর। এখান থেকে মূলত যখন পানি বাড়ে 20 তারিখের পর থেকেই সেই বিলোনিয়াকে রক্ষার জন্য পানির তোড় হয়েছিল। সেটিকে এখানে একটি বাঁধ ছিল, সেই বাঁধটিকে ভেঙে দেওয়া হয়েছে ভারতীয় বিএসএফ এবং ভারতীয় জনগণ। এমন একটি অভিযোগ বাংলাদেশ অংশের যারা প্রত্যক্ষদর্শী বা শুনে এমন অভিযোগটি করছে এবং এখান থেকে ভেঙেই মূলত পানি বাংলাদেশ অংশে হু হু করে লোকালয়ে ঢুকে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটে। রাত্রে বিএসএফ আসি চেষ্টা করছে এখানে লাইন কাটি দেওয়ার জন্য, এই যে এটা বার্তা, তখন আমাদের বাংলাদেশের বিজিবিও রাতে 2টা পর্যন্ত পাহারা দিছিল। পরে বিজিবি চলে আসার পরে যখন আমাদের সাধারণ জনগণ যায় তখন বিএসএফ ফাঁকা গুলি করে। রাত্র 2:30টার দিকে এদিক দিয়ে পানির কিছু লোক ওইদিকে শোরগোলের শব্দ শুনেছি এবং এদিকে লোক ওদের সাথে ডাকাডাকি করছে, এরাও ডাকাডাকি করছে, কাউন্টার দিচ্ছে। তো এরা অনুমান করছে হয়তো এরা কিছু করবে। ভারতের সাথে একটা মীমাংসা করে আমাদের বাঁধটা যদি নির্মাণ না করে তাহলে আমরা পত্রিকারী আমরা আর চলতে পারবো না। গত 1 জুলাই প্রথম দফায় 5টি স্থানে এবং জুলাইয়ের শেষ দিকে 17টি স্থানে এই মুহুরী নদীর বাঁধের ভেঙেছিল। সবশেষ আগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ফেনী, মুহুরী এবং কহুয়া এবং সিলোনিয়া নদীর প্রায় 122 কিলোমিটার দুতীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অর্ধশতাধিক স্থানে এমন ভাঙন রয়েছে, যার মধ্যে অনেকাংশের ভাঙন রয়েছে যা বাংলাদেশ এবং ভারতের নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি জায়গায়। আর এ সকল বাঁধ উভয় দেশের আলোচনা সাপেক্ষে যদি দ্রুত মেরামত করা না যায় তাহলে ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আবারও দফায় দফায় বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিস্তীর্ণ জনপদ আবারও বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বন্যার আরও খবর জানাতে লক্ষ্মীপুরের মান্দারিতে আছেন সহকর্মী আতাউর কাউসার, কুমিল্লার বুড়িচঙ্গে ইস্তিয়াক আহমেদ এবং নোয়াখালীর মাইজদিতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। সর্বশেষ 2টার নিউজের সময় যে লাইভটি আমি দিয়েছিলাম সেই লাইভটি দিয়েছিলাম মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের একটি
আশ্রয় কেন্দ্র থেকে। সেই আশ্রয় কেন্দ্র থেকে আধা কিলোমিটার দক্ষিণে এখন আমার অবস্থান, এবং দেখতে পাচ্ছেন এখানে এখনো কিন্তু প্রচুর পানি, এবং এই পানি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি সড়কের উপরে, অর্থাৎ সড়কের পাশে যে নিচু জায়গাগুলো আছে সেখানে কিন্তু পানির পরিমাণ আরো অনেক বেশি। অর্থাৎ গন্তব্যপুর গ্রামে প্রচুর মানুষ এখনো পানিবন্দী আছেন, কিন্তু তারা বলছেন যে তারা প্রয়োজনীয় ত্রাণটি পাচ্ছেন না, যেহেতু এটি মহাসড়ক থেকে অন্তত ৬-৭ কিলোমিটার ভেতরে, সে কারণে পর্যাপ্ত ত্রাণ এসব জায়গায় এসে পৌঁছাচ্ছে না। তবে আরেকটি জিনিস জানিয়ে রাখি, আমরা আজ লক্ষ্মীপুর থেকে এই গন্তব্যপুর গ্রামে আসার সময় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু পানি কমতে শুরু করেছে। গতকালকেও যে জায়গায় হাঁটু পরিমাণ পানি ছিল, আজকে সেখানে হাঁটুর অর্ধেক পরিমাণ পানি আমরা পেয়েছি। এবং এই গন্তব্যপুর গ্রামে আসার পরে অনেকে বলেছেন যে গতকালকেও যে সড়কটিতে পানি ছিল, আজ সেই সড়কটি পানি নেমে গিয়েছে, সড়কটি শুকনা দেখা যাচ্ছে। তো এভাবেই বন্যার পানি কমছে, কিন্তু মানুষ কিন্তু এখনো দুর্গত এলাকায় প্রচণ্ড হাহাকার নিয়ে অপেক্ষা করছেন ত্রাণের জন্য। এবং আরেকটি বিশেষ বিষয় জানিয়ে রাখি যে অনেকের ঘরবাড়ি পানিতে ডুবে আছে, আবার অনেকের ঘরবাড়ি পানিতে ডুবে নেই, কিন্তু তারা কোনো না কোনো জীবিকার প্রয়োজনে তারা বের হওয়ার অন্য সময় যে কাজকর্মগুলো করতেন, এখন কিন্তু তারা কাজকর্মহীন একেবারেই। অর্থাৎ ত্রাণ শুধুমাত্র যারা পানিতে তাদের ঘরবন্দি অবস্থায় ডুবে রয়েছেন তাদের যে প্রয়োজন, বিষয়টি তা নয়। এমন মানুষেরও ত্রাণ প্রয়োজন যারা এই বানের কারণে বা বন্যার কারণে পরিপূর্ণভাবে কর্মহীন অবস্থায় আছেন, এবং তাদের পরিবার অভুক্ত অবস্থায় তাদের দিন কাটাচ্ছে, তাদের পরিবার অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। আমরা যেমনটি দেখে এসেছি আশ্রয় কেন্দ্রগুলোতে, এখানে কেউ যদি আশ্রয় কেন্দ্রে খাবার পাঠায় তাহলে তারা খেতে পারছেন, না হলে তাও পারছে না। যারা বাইরে আছেন তাদের অবস্থাও একই রকম। তো কুমিল্লার অবস্থাও আমরা যতটুকু জানি যে পানি নেমে যাচ্ছে, কিন্তু তারপরেও যে ক্ষতচিহ্ন বন্যা রেখে গিয়েছে সেটি ধীরে ধীরে ভেসে উঠতে শুরু করেছে, এবং প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর পাশাপাশি কুমিল্লা জেলাও। সেখানকার সর্বশেষ খবর জানবো বন্যার, আমাদের আরেক সহকর্মী আছেন ইশতিয়াক আহমেদ। কুমিল্লা যে 17টি উপজেলা রয়েছে তার মধ্যে 14টি উপজেলায় কিন্তু এই মুহূর্তে বন্যায় কবলিত হয়েছে, এবং সেখানে প্রায় 12 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি যদি জানিয়ে রাখতে চাই, আমরা গতকাল জানতে পেরেছি কুমিল্লা বন্যায় কিন্তু 15 জনের মতো মৃত্যু বরণ করেছেন, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা বুড়িচং উপজেলার সোরনল ইউনিয়নের বুরবুরিয়া এলাকায় যে বাঁধ, যেখান দিয়ে বাঁধ ভাঙে তার পাশের যে এলাকা নানুর বাজার, সেখানকার যে পরিস্থিতি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এখানকার যে গ্রামের ভিতরে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু একেবারে গোমতীর পানিতে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে এবং ক্ষত বিক্ষত হয়েছে, এবং সেই সড়ক দিয়ে এই মুহূর্তে পানি কিন্তু এখনো যে লোকালয়ে প্রবেশ করছে। অর্থাৎ এই পুরো বুড়িচং উপজেলার প্রায় উপজেলায় প্রায় 105টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে, এবং গতকালকে আমরা জানতে পেরেছি এই বন্যার পানিতে দেবিদ্বার উপজেলার প্রায় 3টি ইউনিয়ন অর্থাৎ ফতেহাবাদ সহ 3টি ইউনিয়নে প্রায় 60টি গ্রাম প্লাবিত হয়েছে, এবং সেখানে প্রায় 80,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি যদি জানতে চাই যে এই গত 8 দিনে বন্যায় কবলিত হয়ে কুমিল্লা জেলা জুড়ে প্রায় 1600 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, এবং বিশেষ করে যে কৃষি খাতে অর্থাৎ ফসলের জমি তলিয়ে গিয়েছে, বলা যায় একেবারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদেরকে জানিয়েছে 65,000 হেক্টর ফসলের জমি তলিয়ে গেছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 850 কোটি টাকা। তার পাশাপাশি মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছে প্রায় 309 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ 309 কোটি টাকার যে ফিশারিজ যারা ব্যবসা করতো তাদের যে মাছ, সেই মাছ কিন্তু পানিতে ভেসে গিয়েছে। তার পাশাপাশি আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লা জেলা জুড়ে যেসব জায়গায় বন্যা কবলিত এলাকাগুলো, সেখানে প্রায় 100 কিলোমিটার রাস্তা এই মুহূর্তে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তারা বলছে যে এখন পর্যন্ত যেহেতু পানি অনেক জায়গায় রয়ে গিয়েছে এবং অনেক জায়গা এখন পর্যন্ত প্লাবিত, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে, এবং এখানকার যারা স্থানীয় রয়েছে তারা বলছে তাদের যোগাযোগ ব্যবস্থা যে প্রধান সড়ক, এই সড়কটি কিন্তু একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, এবং সেখানে তারা কোনোভাবে চলাচল করতে পারছে না এবং যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো সবকিছু মিলে বলতে গেলে যে মানুষের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কিন্তু ভয়াবহ ভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে নোয়াখালী মাইজদিতে আছে আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমরা নোয়াখালীর সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নোয়াখালীর বন্যার পরিস্থিতি এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। নোয়াখালীর 8টি উপজেলাতে প্রায় 20 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সাতকিল এবং কবিরহাট উপজেলার মানুষ এখনো জলাবদ্ধতার মধ্যে আটকে রয়েছে। নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে কবিরহাট উপজেলার যে দানশিলিক বাজারে রিক্সাওয়ালার মার্কেট একটি স্থান আছে, সেখানে একটি বাঁধ করা হয়েছে 2022 সালে। সেই বাঁধটি না কাটার কারণে এই নোয়াখালীর পানি এখন জলাবদ্ধতা নামতেছে না। গতকালকে কবিরহাট উপজেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সেখানে সেই বাঁধটি অপসারণ করার জন্য যাওয়ার পরে ওখানকার লোকজন মাইকে, মসজিদের
মাইকে আওয়াজ দিয়ে সেখানে জড়ো করেছে, যার কারণে ওখানে ওই বাঁধটি কাটতে পারেনি। না কাটার কারণে নোয়াখালীর এই অঞ্চলে বিশেষ করে সদর, বেগমগঞ্জ এবং সেনবাগের পানি এখনো দ্রবীভূত রয়েছে। এছাড়া যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলো মানুষ যে বাড়ি ফিরবে সে এরকম কোনো অবস্থা নেই, কারণ প্রতিটি জায়গাতে বাড়িঘর এখনো ডুবন্ত অবস্থা রয়েছে। এখানকার কৃষির অবস্থা খুবই একেবারে শেষ নাই, এবং এখানে যে নোয়াখালী 8টি উপজেলার যতগুলো পুকুর আছে, যতগুলো মাছের প্রজেক্ট আছে সবগুলো বেসে গেছে, এবং যে এই নোয়াখালীর যে সমস্ত কৃষির যে আমনের চারাবাদ করা হয়েছে সে তা সম্পূর্ণ বেঁচে গেছে। এই বন্যার যাওয়ার পরে মাছ এবং ফসল এবং সবজির এক ভয়াবহ সংকট দেখা দিবে বলে এখানকার মানুষ আশঙ্কা করতেছে। সেজন্য এখানকার মানুষ এখন চিন্তা করতেছে যে ওই নোয়াখালীর এই বন্যার পরবর্তীতে কৃষি এবং মাছ এবং সবজিতে যেভাবে সংরক্ষণ করা যায় সে ব্যাপারে তাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। নোয়াখালীর 8টি উপজেলাতে এখন একই অবস্থা বিরাজ করতেছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরে। দেশের প্রধান নদ নদীগুলোর পানি বিপদসীমার নিচে আছে, তাই ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলগুলো সহ উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 4-5 দিন দেশের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। হয়তো সিলেট, ময়মনসিংহ এসব অঞ্চলে কিছু বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেশের অন্যান্য অংশগুলোতে 2-1 জায়গাতে বিচ্ছিন্নভাবে 2-1 জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। আমাদের দেশের প্রধান নদ নদীগুলো সবগুলো নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার, হবিগঞ্জ, পূর্বাঞ্চলে কুমিল্লা, ফেনী এবং দক্ষিণ পূর্বাঞ্চলে যে চট্টগ্রাম, বান্দরবন, এই সবগুলো এলাকায় যেগুলো নদী রয়েছে সেগুলোর পানি হ্রাস পাচ্ছে, এবং এগুলোর উজানে ভারতীয় অংশের ত্রিপুরা ওখানেও নদ নদীর সঙ্গে পানির সমতল হ্রাস পাচ্ছে। তো এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। বদলে যাওয়া বাংলাদেশের এক অনন্য চিত্র যেন টিএসসি। 8ম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও জেলার সংগঠনগুলো। ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন বর্তমানে প্রয়োজন ভারী খাবারের সরঞ্জাম। দেশে বন্যা হলেই ত্রাণের জন্য হাহাকার, না পাওয়ার আক্ষেপ, এমন চিত্র বহু দেখেছে বাংলাদেশ। তবে এবারের চিত্র ভিন্ন। বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে এসেছে সব শ্রেণী পেশার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির 8ম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় করছেন সাধারণ মানুষ। উদ্দেশ্য সবাই একসঙ্গে চলমান দুর্যোগ মোকাবেলার। আপনারা এখানে শরীক হন, পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। এই ছাত্রছাত্রীদের জন্য আমি যা শুনলাম স্বর্ণাক্ষরে পৃথিবীতে লেখা থাকবে। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা তাদের মাধ্যমে দেশকে আরো সুন্দরভাবে দেখতে চাই। সাতক্ষীরা থেকে কম দামে জিনিসপত্র আমরা ট্রাকে করে এখানে লোড করে নিয়ে আসি এবং তাদের হাতে সকালে আমরা হস্তান্তর করি। সবার জন্য কিছু কাপড় নিয়ে আসছি, প্রায় 24 কার্টুন কাপড়, 1500 লোকের বিভিন্ন রকম শার্ট আছে। বৃহস্পতিবার ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ত্রাণ নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, সংস্থা ও প্রতিষ্ঠান। বিষয়টি ছুঁয়ে গেছে বিদেশিদের হৃদয়েও। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার জন্য চায়না প্রতিষ্ঠান নিয়ে এসেছে 10টি সোলার প্যানেল। Really high and many people are homeless, so we have responsibility to help Bangladesh people. আমরা কিছু 10 সেট সোলার প্যানেল এবং 10 সেট সোলার লাইট নিয়ে আসছি আর কি এখানে দেওয়ার জন্য। ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন গণরান্নার জন্য ভারী খাবারের বাজার। গণরান্না কর্মসূচি যেটি ঘোষণা করেছি সেটি গতকাল থেকে মূলত শুরু হয়েছে। কুমিল্লায় কয়েকটা স্পটে আমরা সেটি শুরু করেছি, কয়েকটি গাড়ি আমাদের গিয়েছে। তো আমরা এখন যেটি করতে যাচ্ছি আসলে গণরান্না কর্মসূচিটি আসলে চালিয়ে নিতে যাচ্ছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ত্রাণ সংগ্রহ চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। খুলনায় বেড়িবাঁধ ভাঙনের সপ্তাহ পার হলেও 13 গ্রামের মানুষ এখনও পানিবন্দী। দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। স্থানীয়দের সহায়তায় পানি উন্নয়ন বোর্ড কোনো রকম বাঁধ পুনর্নির্মাণ করলেও স্থায়িত্ব নিয়ে শঙ্কায় আছেন। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট।
দারিদ্র্যকে সঙ্গী করে বেঁচে থাকার সংগ্রামে খুলনা উপকূলের প্রান্তিক মানুষের জীবনে মরার উপর খাড়ারঘা দুর্বল বেড়িবাঁধ। দুর্যোগ বা উঁচু জোয়ারে কিছুদিন পর পর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে। সর্বশেষ গত বৃহস্পতিবার কালীনগর গ্রামে ভদ্রা নদীর ৩০০ ফুট বাঁধ ভেঙে পানি প্রবেশ করে জনপদে। ৫ দিনের চেষ্টায় স্থানীয় মানুষ ও পানি উন্নয়ন বোর্ড ভাঙা বাঁধ মেরামত শেষ করলেও পানিবন্দী রয়েছে ২ শতাধিক পরিবার। ইউনিয়নের ১৩টি গ্রামে ভেসে গেছে প্রায় ৫০০ ঘের পুকুর, তলিয়ে গেছে ৯৫০ হেক্টর আমন ধান ক্ষেত, ২২৫ হেক্টর ধানের বীজতলা ও ২৫ হেক্টর জমির সবজি ক্ষেত। এতে প্রায় ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও নাজুক বাঁধ ফের ভাঙার শঙ্কায় দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। বারবার ভাঙনের কারণ হিসেবে দুর্বল বেড়িবাঁধকে দায়ী করে টেকসই বাঁধের দাবি তাদের। এখানে গুঁড়ো অল্প টুনি বাঁধ যদি লম্বা দিত তাহলে ভাঙতো না হস করে। সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক এই বাঁধগুলো গড়ে না ওঠাতে আমরা ক্ষতিগ্রস্ত। আর বরাবরের মতো সংস্কারে জোর দেওয়ার পাশাপাশি টেকসই বাঁধের পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। এটা ডিজাইনটা সম্পূর্ণ হলেও এটা আমরা এই পোল্ডারগুলো স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য ডিপিপি প্রণয়ন করতে সক্ষম হব। এর আগে গত মে মাসের শেষ দিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেলুটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারের তেলিখালী গ্রামের কাছে ভদ্রা নদীর ২৫০ মিটারের মতো বাঁধ ভেঙে সব এলাকা তলিয়ে যায়। এছাড়া রেমালে ক্ষতিগ্রস্ত ৪৫ কিলোমিটার বাঁধের মাত্র ১০ কিলোমিটার সংস্কার করতে পেরেছে পাউবো। বাকি ৩৫ কিলোমিটার এখনও অরক্ষিতই রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। রাজনৈতিক অস্থিরতার পর এবার ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন আটকা পড়ায় কন্টেইনার জটের শঙ্কা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। দেশের বিভিন্ন স্থান থেকে রপ্তানি পণ্য বন্দরে পৌঁছাতেও দেরি হচ্ছে। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পানির রাজত্ব জনপদে, রাস্তাঘাট তলিয়ে বাসিন্দাদের পাশাপাশি জলে আটকা পণ্যবাহী ট্রাক, লরি ও কন্টেইনার। এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও ফেনীর এমন চিত্র। বন্যার পানির প্রধান সড়ক দিয়ে প্রবাহিত হয় বিভিন্ন স্থানে আটকে আছে পণ্যবাহী যান। তার প্রভাব পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। ৫,০০০ টিউস পর্যন্ত কন্টেনার ডেলিভারি যেত, সেখানে বিগত কয়েকদিন মাত্র ওপেন করে ডেলিভারি গেছে ৬০০, ৭০০, ৮০০। টোটাল ডেলিভারি এবং ট্রান্সফার মিলে আমাদের ১৭-১৮০০ বেশি যায়নি। ডেলিভারিতে ধীরগতি হলো বন্দরের প্রধান জেটিগুলোতে কন্টেনার ওঠানামা স্বাভাবিক করেছে বন্দর কর্তৃপক্ষ। এই অবস্থায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেনার জটের সংখ্যা দেখা দিয়েছে। ৫০০ থেকে ৬০০ টিউস কার্গো স্টাফিং করতাম এক্সপোর্ট কার্গো, সেটা এখন নেমে এসেছে প্রায় ১০০ থেকে ১৫০ টিউসের মধ্যে। রপ্তানি পণ্যের যে প্রবাহ ২১টা অবডাকে সেটা অনেকাংশে কমে গেছে, প্রায় ১/৩ নেমে এসছে। আমদানি পণ্যের যে ডেলিভারি ২১টা অবডাকে সেটাও কিন্তু প্রায় 4 ভাগের 1 ভাগে নেমে এসছে। এদিকে বন্যা ও ডেলিভারিতে ধীরগতির কারণে কন্টেনারের পাশাপাশি জাহাজ জটের সংখ্যায় রয়েছেন ব্যবসায়ীরা। আউটারে ওয়েটিং আর একটা হচ্ছে যে ভিতরে ওয়েটিং, সেখানে প্রায় $২০,০০০, মিনিমাম $২০,০০০ থেকে উপরের দিকে জাহাজের সাইজ অনুযায়ী সেটা হয়। 10 দিনে আমি সিঙ্গাপুর বা এখান থেকে আসতে পারতাম, সেটা যদি ইয়ের কারণে যদি 14-15 দিন হয়ে যায় তো সেটা তখন সেই যে 4-5 দিনের একটা এফেক্ট চলে আসে। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে বর্তমানে কন্টেনারবাহী 11টি জাহাজ অবস্থান করছে। চট্টগ্রাম বন্দরের এই কর্মব্যস্ততা বড় দিচ্ছে নানামুখী জটিলতা থাকা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। কারণ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। তীব্র বৃষ্টি কিংবা বন্যা এই বন্যার কাজে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। তবে বন্যা কেটে গেলে ডেলিভারিতে যেমন গতি আসবে তেমনি গতি আসবে দেশের অর্থনীতিতে, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলা নগরে কথা বলছেন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরাসরি যাচ্ছে সেখানে। কলামিস্ট আমার ডক্টর জাহিদ হোসেন, তারপরে আছেন প্রফেসর শর্মিন নিলর্মি। প্রফেসর শর্মিন নিলর্মি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অধ্যাপক। এই পাশে আসি ডক্টর তামিম বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞ, আপনারা খুব ভালো করে জানেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। প্রফেসর মুস্তাফিজুর রহমান আমাদের সিপিডির ডিস্টিংগুইশ ফেলো।
আমার কলিগ মুস্তাফিজ। ডক্টর সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সানেমের নির্বাহী পরিচালক হিসেবে তার পরিচিতি আপনারা জানেন। এরপরে আছেন প্রফেসর ইউসুফ। প্রফেসর ইউসুফ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিদ্যার অধ্যাপক, র্যাপিড নামে একটি প্রতিষ্ঠান আছে, তার নির্বাহী পরিচালক ডক্টর ইউসুফ। এবং তারপরে ফেরদৌস ইনাম না প্রফেসর ইনামুল হক আছেন, উনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিন, উনি আপনারা ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ডক্টর AK ইনামুল হক। আর পরে রয়েছেন ফেরদৌসারা বেগম। আপনারা জানেন ফেরদৌসারা বেগম একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটা বিশেষ করে ব্যক্তি খাতের মতামতকে তুলে ধরে, সেটা বহুদিনের উনি এটার চিফ এক্সিকিউটিভ অফিসার সেটা হিসেবে আছেন। একজন মাত্র আমাদের এখানে নাই, প্রফেসর তাসনিম সিদ্দিকী, উনি এই মুহূর্তে বিদেশে আছেন, তবে মিটিংয়ে উনি উপস্থিত ছিলেন জুমের মাধ্যমে। সেহেতু আপনারা এই 12 জনের সাথে পরিচিত হলেন, ওনারা এইখানে আছেন। আর আপনাদের আজকে বলেছি, আজকে মূল আলোচ্য বিষয়ের টেবিল অফ আমাদের আলোচ্য বিষয়ের এজেন্ডা আপনাদের বিলি করা হয়েছে না? না, এটা কোনো গোপনীয় দলিল না। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি, এটা আমার কথা বলতে তাহলে সহজ হবে আর কি। প্রথম যে জিনিসটা আমরা আলোচনা করেছি প্রত্যেকের ভিতরে করে কি প্রেক্ষিতে এই শ্বেতপত্রটি প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এইটা শ্বেতপত্রটি একটি আপনার বাংলায় যদি আমি শব্দটা বলি তাহলে এটা অর্থনীতিতে স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটি অনুশীলন, এটা স্বচ্ছতার অনুশীলন। এই স্বচ্ছতার অনুশীলনের ভিতর দিয়ে এই বর্তমান সরকার উপলব্ধি করবে তারা কি ধরনের উত্তরাধিকার নিয়ে অর্থনৈতিক পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সেহেতু এই অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান, তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। আমাদের মূল কাজটা হলো এই ভিত্তিভূমিটাকে নিরূপণ করা, মূল্যায়ন করা এবং তথ্য উপাত্ত দিয়ে এটাকে উপস্থিত করা, আমাদের এইটিই কাজ। কেউ কেউ প্রশ্ন করেন যে এই ভিত্তিভূমি বা এইরকম একটা চ্যালেঞ্জ বা ঘটনাবলী কেন হলো, এই আলোচনাটা কি আপনারা করবেন না? আমরা হ্যাঁ কিছুটা করব, কিন্তু সবটা করা 90 দিনের ভিতরে সম্ভব না। সেহেতু প্রত্যাশাটা আমাদের একটুখানি সীমিত করতে হচ্ছে পরিস্থিতির কারণে ইত্যাদি। আর একটা বিষয় থাকে, তাহলে এই সমস্যাগুলোকে চিহ্নিত করার পরে এটাকে কিভাবে সমাধান হবে সেগুলি কি আপনারা বলবেন? আমরা আবার বলছি, ওইটা যেমন কিছুটা আমরা বলবো, এটাও কিছুটা বলবো, ইঙ্গিত দিব, কারণ সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচির জন্য অন্যান্য বিষয়াদি সামনে আছে। সেহেতু এইটা ওই সংস্কারের কর্মসূচিগুলোকে আরেকটু আলোকিত করবে, যে কোন পথে যাওয়ার ক্ষেত্রে কোথায় গুরুত্ব দিবে। এইটা ততখানি সংস্কার কর্মসূচি দিবে না, এইটা সংস্কারের পথকে আলোকিত করবে। আর এর আগে এই সমস্যা যাতে কোনো দিন আবার উদ্ভব না ঘটে, তাহলে সেই ক্ষেত্রে রক্ষা কবচগুলোর কথাও উল্লেখ করা হবে। এইটি বরিশালে বিদ্যুতের প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্তের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। প্রতিবাদ জানিয়ে তারা স্মারকলিপি দিয়েছেন ওজোপাডিকোর কাছে। গ্রাহকরা বলছেন প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে পড়তে চান না, আর কর্তৃপক্ষের দাবি সরকারি সিদ্ধান্তের বাইরে তাদের কিছুই করার নেই। সুমন হাসানের ছবিতে অপূর্বপুর রিপোর্ট। লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধের এ দৃশ্য সবারই চেনা। তবে এমন অবস্থার উন্নতি করতে গত 18 আগস্ট বরিশালে প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্ত নেয় ওজোপাডিকো। কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা। প্রিপেইড মিটারে নানা জটিলতা ও হয়রানি হতে হয় দাবি করে অ্যানালগ পদ্ধতিতে পোস্টপেইড মিটার ব্যবহারের পক্ষে তারা। ওজোপাডিকোর সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করে গণসংহতি আন্দোলন। জটিল মিটার এবং এটা হয়রানি এবং ভোগান্তি হবে মানুষের, ফলে আমরা এই বরিশালের বিদ্যুৎ বিভাগ যারা ব্যবহার করে তারা ভোগান্তিতে না পড়ে। সরকারি সিদ্ধান্তের বাইরে কিছু করার নেই বলে জানান কর্মকর্তারা। নির্দেশনা যেহেতু আছে, তারপরও যেহেতু এটা নিয়ে একটা বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে, তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলাপ করব। বরিশালে 60টি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত পিরোজপুরে 11,990টি ও বরিশালে 40টি প্রিপেড মিটার বসানো হয়েছে।
অপূর্ব অপু, সময় সংবাদ। সুনামগঞ্জে জলমহল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। সকালে দিরাইয়ের বাংলাবাজার এলাকার জলমহল দখলে যান মির্জাপুর গ্রামের বাসিন্দারা। এতে বাধা দেন রফিনগর গ্রামবাসী। বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে লাঠির আঘাতে মৃত্যু হয় একজনের, আহত হন 20 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও জলমহলটি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। সে সময় সালিশ করেও সমাধানে আসেনি কোনো পক্ষ। দেখছেন সময় সংবাদ। সংসদ সদস্য কোটায় আমদানি করা 3টি বিলাসবহুল গাড়ি আটকে দিয়েছে মোংলা বন্দরের কাস্টমস বিভাগ। বন্দর কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি মেসার্স কারুজেন্ট অটো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে 3টি গাড়ি। প্রাডো 2023 মডেলের গাড়িগুলো আনা হয় দিনাজপুর 1 আসনের সাবেক এমপি মোহাম্মদ জাকারিয়া, টাঙ্গাইল 8 আসনের অনুপম শাহজাহান জয় এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববির জন্য। চলতি মাসে সংসদ ভেঙে যাওয়ায় গাড়িগুলো কেউ নিতে আসেননি। কাস্টমস বিভাগ জানায়, 6 আগস্টের পরে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি খালাসের সুযোগ নেই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা প্রধান উপদেষ্টার। নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে 52। দুর্গত এলাকায় সুপেয় পানির তীব্র সংকট, ছড়িয়ে পড়ছে নানা রোগ। ফেনী সীমান্তে বাঁধ কাটতে এসে বাধার মুখে বিএসএফ। এবং ছাত্র আন্দোলনে শ্রমিক নিহতের মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি 8 দিনের রিমান্ডে। হত্যা মামলায় আবারও 5 দিনের রিমান্ডে সালমান, আনিস, সাদেক ও জিয়াউল। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।